আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। দেশের ১১৫ উপজেলায় ১,২১০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কাজ করবে জানালেন সিইসি। করাইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার নিঃস্ব, প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা নিশ্চিত করবে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি রোববার। অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনার দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনার গহনা জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। ৩ ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক চাপ না থাকায় গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, দাবি তুরস্কের প্রেসিডেন্টের। এবং নারী ত্রিদেশীয় ফুটবলের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। নির্বাচনকালীন কেন্দ্রীয় শৃঙ্খলা নিশ্চিত করা, নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহড়া শেষে তিনি এ কথা বলেন। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন একে আজাদ। কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন, চারদিকে নির্বাচনী আবহ বিরাজ করছে। এর মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী দল বল নিয়ে কেন্দ্রে হামলা চালায়, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করেন। এই ছিল বিজিবি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের মহড়া। আজ পিলখানার বিজিবি সদর দপ্তরে এই মহড়া কার্য অনুষ্ঠিত হয়। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন পারতে পারে, সেই জন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আহমেদ। মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন, তো এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত ১১৫টি উপজেলায় ১২১০ প্লাটুন বিজিবি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হব, এই বিশ্বাস আমাদের আছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে
সিইসি সাংবাদিকদের আইন শৃঙ্খলা বিষয়ক প্রশ্নের জবাবে বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় জোন হিসাবে ভাগ করে অবস্থা নিয়ন্ত্রণ করা হবে। সবাই একটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, 24 আগস্ট 2025 থেকে শুরু হওয়া নির্বাচনী প্রশিক্ষণ চলবে 22 জানুয়ারি 2026 পর্যন্ত। নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির 36,000 সদস্য দায়িত্ব পালন করবেন। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। করাইল বস্তিতে লাগা আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে বস্তির বাসিন্দাদের তথ্য মতে শত শত ঘরবাড়ি পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল। তারা মনে করেন সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সুজন। আমি অফিস থেকে বাসায় আসছি, কেউ কইতেছে আগুন লাগছে, দৌড় ফের আমাকে ছাদে উঠছি, ছাদে উঠতে দেখি এদিকটা মানে দোয়া বাড়িতেছে, যে ঘরতে যে কিছু বাই করমু কিচ্ছু নাই। মেয়ের ঘর দুইটা বাচ্চা ছোট ছোট, এই বাচ্চা দুইটা তা বাই করে দিচ্ছি। এই ছেলেটা ফাইনা খুঁজা, ছেলের আবার নাম্বার মস্ত আছেন, পরে আরেক মহিলারা দৌড়া হেরা করতেছে আমার মারে ফোন দেন, পরে ফোন দিছে, পরে ছেলের অনেক পরে খুঁজা পাইছি, কিচ্ছু নাই পাই, সব ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই। গতকাল বিকেল 5টা 25 মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল করাইল বস্তিতে। প্রায় 5 ঘন্টা পর রাত 10টা 35 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বস্তির বাসিন্দাদের তথ্য মতে সিলিন্ডারের গ্যাস থেকে আগুনের সূত্রপাত। বাড়িওয়ালা আগুন মাটি চুলাতে আগুন ভাত পাকার চলেছিল, আর গ্যাস চুলা ছাড়ানো ছিল, অন্তে বলে আগুন লাগছে, সব দৌড়া দিয়ে আগুন দূর দিছে। তারে সব জায়গায় দিতে লাগিয়া আগুনটা ছড়াই গেছে। প্রথম আগুনটা গেছে ওদিকে পূবের দিকে, এরপরে আইসে আবার পশ্চিমের দিকে মনে করেন আইসে উত্তরের দিকে, এদিকটাই এদিকে আস্তে আস্তে জম্মের পড়া পড়ছে। ফায়ার সার্ভিসেও পানি দিতে আছে, কোনো কাজ হয় না। এরপর পাইপ কেটেও মানুষের পানি দিতে আছে, কোনো কাজ হয় না। আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, বাতাসে আগুন খালি ঠেলতে আছে আর ধরতে আছে, আর মাঝে মাঝে খালি সিলিন্ডার বাস্ট হইতেছে। প্রচুর সিলিন্ডার আসছিল বস্তির ভিতরে। আমার ছেলের দুই ছেলের রুম, কিচ্ছু নাই, একবারে নর্মালে না হইলেও 50-50 1 লাখ টাকার মাল আছে 2 রুমে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। বাসিন্দাদের মতে শত শত ঘর পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি টাকার মালামাল। আমি তো মার্কেটে গেছিলাম, আসে দেখি মনে করেন আগুন দাও দাও করে জ্বলতেছে, ঢোকার কোনো ক্যাপাসিটি নাই, আতঙ্কে আর ঢুকেই নাই। তারপরে তো এই অবস্থায় গেছে মাল চামা গেছে, আমার পরনে লুঙ্গি আছে, আমি এমনি চলতে পারলাম, আমার বাচ্চা পাইতাম না, কিন্তু তবে কিছু মানুষ ঢুকতে দিছে না। হ্যাঁ, আমি সন্তান পরে টিএনটি মাঠের ভিতরে যাই, আমি খুঁজে পাইছি। ঘরত ব্যাগ কত কি জিনিস আছিল, সেদিন নতুন খাটটা গেলে মানে কাপড় চোপড়, এটা ঘর কম জিনিস থাকে, পাইলা দহি কিচ্ছু নাই। আর কিচ্ছু বাবারে 2 আনা বসা জিনিস নিয়ে হয়েছিল, সব হারা গেছে। যেমন নিবাসাম জিনিসপাতি সব আছে, আমরা বাইর করার সময় পাইছি না, বাড়াই গেছে এই পরিমাণে। আর কি কম, বাতাসের অংশ ওই দিক ছিল তো না, এইদিকে একদম মনে হলো নই পয়সা গেছে, মানে আমরা শোনার পরে দৌড়ে আসছি, আসার পরে দেখি এই অবস্থা। ক্ষতি হয়েছে আল্লাহ দিলে, প্রচুর ক্ষতি হয়েছে। একটা গাড়ি আছিল, গাড়িটা পুরো সারকার হয়ে গেছে। পরে মনে করুন বাচ্চা কাচ্চার কেরিয়ার খুঁজা হয় না, বউ বলা মনে কেরিয়ার খুঁজা হয় না, আর লবন্ত বাচ্চার একটা পাইছি না, খালি আগুন আর আগুনেই দেখা যায়। এই তো ঘটনা, মানুষ আর মানুষ যে বাইরে তো পারছে জিনিসপত্র লইয়া বাইরেছে, আর কিছু তো করার নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে পুড়ে যাওয়ার পর ব্লকের বাসিন্দারা কেউ কাছের খামার বাড়ি, ঈদগাহ মাঠ, অনেকে স্কুল মাঠ কিংবা মহাখালী টিএনটি মাঠে আশ্রয় নিয়েছেন। মাহমুদুল হক সুজন, বিটিভি নিউজ, ঢাকা।
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক এই ঘরবাড়ি পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার রায়সহ ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে গুরুতর আদালত অবমাননার অভিযোগের শুনানি রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগের প্রাথমিক শুনানির পর আজ এ আদেশ দেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশনে অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালের বিচার মানি না এই মন্তব্য করেন। ট্রাইব্যুনালের রায় না মানা আদালতের স্পষ্ট অবমাননা বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। আর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এ অপরাধে 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। জনাব মোহাম্মদ ফজলুর রহমান 23 নভেম্বর চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনো বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি, আর এছাড়াও আরো অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টক শোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের রুলসের 45-এ বলে দেওয়া আছে যে প্রতিদিন শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী, অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে সংঘটিত শহীদ আনাস সহ 6 হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে মামলার শেষ সাক্ষী প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা চলছে। প্রধান তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের পর আজ দ্বিতীয় দিনের মতো জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই জেরা শেষ হলে এই মামলায় মোট 26 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। এরপর বাকি থাকবে যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ ধাপ মামলার রায় ঘোষণা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 2 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সকালে আজ 20তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। আজ এই মামলার জব্দ তালিকার সাক্ষী পুলিশের SI আনিসুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গত 20 নভেম্বর মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক SI শেখ আফজালুল হকের জবানবন্দি ও জেরা শেষ হয়।
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার দুটি লকার থেকে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি জব্দ করা হয়েছিল। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার দুটি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর এর সিআইসি তা জব্দ করে। সিআইসির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মেনে লকার দুটি খোলা হয়েছে। সেখানে 832 ভরি সোনার গয়না পাওয়া গেছে। এখন শেখ হাসিনার আয়কর রিটার্নে দেয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে। এনবিআর শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্ত করছে। অন্যদিকে দুদক শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে। ইতোমধ্যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইবা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই, সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, সারের ক্ষেত্রে নীতিমালা করা হয়েছে এবং সার সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হবে। তিনি আজ সচিবালয়ে এডিপি পর্যালোচনা সভার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। কৃষি উপদেষ্টা পেঁয়াজ আমদানির অনুমতি দিতে আমদানিকারকদের চাপ রয়েছে জানিয়ে বলেন, চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্তে সরকার অটল। এছাড়া এসপি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ, বি ও সি 3টি ক্যাটাগরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 64 জেলার এসপির মধ্যে আগের 18 জন এসপিকে তুলে আনার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। বাস বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়, এই জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে পুরা নজরদারি করবে। যে অফিসার নজরদারি করতে ফেল করবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কৃষক যেন ন্যায্য মূল্যে সার পায়, এটার আমরা ব্যবস্থা করব। এইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা চেয়ে পড়ছে। প্রাণী সম্পদ উন্নয়ন প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করতে আজ থেকে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য প্রথমবারের মতো 15 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে দেয়া এক ভিডিও বার্তায় প্রাণী সম্পদ খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট খালিদ আহসানের। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো 26 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ একযোগে ঢাকা এবং সব জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হচ্ছে। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা এবং প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বার্তায় প্রাণী সম্পদ খাতে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর উপর জোর দেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাণীজাত খাদ্যের অপ্রতুলতা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, প্রাণীজ উপজাত ব্যবহার,
মানুষ ও প্রাণীর মধ্যে পরস্পর সংক্রমণযোগ্য রোগসমূহ দমন, নতুন ও পুরাতন রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম বর্তমান সময়ে প্রাণী সম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা এখনকার চ্যালেঞ্জ, ভবিষ্যতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এ নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। নজর দিতে হবে গবেষণায় ও উদ্ভাবনে। অন্তর্বর্তীকালীন সরকার এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারা দেশে প্রাণী সম্পদ সপ্তাহ পালনের এই উদ্যোগ সরকারের প্রচেষ্টাকে আরও উৎসাহিত ও বেগবান করবে। প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ খাতে অবদান রাখায় প্রথমবারের মতো 5 ক্যাটাগরিতে 15 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, প্রাণী সম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উপাদান সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ নীতিমালা করা প্রয়োজন। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের জনবল কাঠামো অধিকতর সংশোধন করা প্রয়োজন। প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সুরক্ষা তহবিল গঠন করা যেতে পারে। গবাদি পশু, হাঁস মুরগির অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন রোগসমূহ নির্মূল এবং জুনোটিক রোগ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রাণী সম্পদ খাতের গবেষকরা নিরলসভাবে কাজ করছেন। এখন প্রযুক্তিগতভাবে এর উন্নয়ন ঘটাতে হবে। প্রযুক্তিগতভাবে আরও উন্নয়ন আমাদের দরকার। বিজ্ঞানীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদের দেশেই টিকা উৎপাদন সম্ভব হচ্ছে। গতকালই পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প আমি অনুমোদন করেছি। সেটা হলো বাংলাদেশের প্রথম শিশু টিকা, মানব শিশু টিকা উৎপাদন শুরু হবে। আমি গর্বিত যে মানব শিশুর টিকা উৎপাদন হওয়ার আগেই যে আমরা পশুদের টিকা উৎপাদনে সফল হয়ে গেছি সেটা আমি নিজেও জানতাম না। তবে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে আরও ক্রমাগতভাবে চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। 7 দিনব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন থাকছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। আরও এক ইসরায়েলি জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রেডক্রসের মাধ্যমে তারা একজন নিহত জিম্মির কফিন পেয়েছে। পরে তা শনাক্ত করার জন্য তেল আবিবের ন্যাশনাল সেন্টার ফর ফরেন্সিক মেডিসিনে নিয়ে যাওয়া হয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস ইতোমধ্যে 25 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। বিনিময়ে ইসরায়েল 330 জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এদিকে গতকাল গাজার খান ইউনিসে আরও 3 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী 345 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের, বিশেষ করে শিশু ও নারীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন। দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ সামনে টেনে এরদোয়ান বলেন, এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে নিহত শিশু 20,000-এরও বেশি। নিহতদের 2/3 নারী ও শিশু। এটি ভয়ানক সংখ্যা। এরদোয়ান আরও বলেন, ফিলিস্তিনি নারীদের উপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না। ইসরায়েলের উপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন।
এক মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন বৈঠকে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। এরপরই শান্তি চুক্তিতে সম্মত হওয়ার খবর এলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সপ্তাহের মাঝে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ মঙ্গলবার বলেন, খুব দ্রুতই তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে গত সপ্তাহে 28 দফা শান্তি প্রস্তাব সামনে আনে যুক্তরাষ্ট্র। গত 20 নভেম্বর বৃহস্পতিবার প্রস্তাবটি ইউক্রেনীয় কর্মকর্তাদের কাছে পৌঁছে দেয়া হয়। প্রস্তাবটি নিয়ে গত 23 নভেম্বর রোববার সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের নেতারা। বৈঠকের পর প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবের শর্তগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়ার পক্ষ থেকে স্বাগত জানানো হয়। একই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে সমাধানের একটি ভিত্তি হিসেবেও এই প্রস্তাবগুলোকে স্বাগত জানানো হয়। নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে সাবেক প্রেসিডেন্ট জয়ির বলসোনারোকে 27 বছরের কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। অনেক বছরের রাজনৈতিক অস্থিরতা ও আইনি লড়াইয়ের পর এটিকে তার বিতর্কিত রাজনৈতিক জীবনের এক নাটকীয় পরিণতি হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিলের সর্বোচ্চ আদালত বলসোনারোর বিরুদ্ধে মামলার সব কার্যক্রম শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন। বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস বলসোনারোকে ব্রাজিলিয়ান ফেডারেল পুলিশ সদর দপ্তরে তার সাজা ভোগ শুরু করতে বলেন। গত শনিবার থেকে সেখানে আটক রয়েছেন তিনি। 2022 সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে হারার পর অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে বলসোনারোর বিরুদ্ধে। পরে গত সেপ্টেম্বর মাসে 27 বছর 3 মাসের কারাদণ্ড দেয়া হয় তাকে। আফ্রিকার দেশ ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছায়ের বিশাল মেঘ পৌঁছে গেছে এশিয়ায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা যাচ্ছে আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মেঘ। ভারতের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ওই মেঘ লোহিত সাগর পেরিয়ে ওমান ও ইয়েমেন হয়ে ভারতে প্রবেশ করছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরাঞ্চলে 12,000 বছর ধরে সুপ্ত থাকা একটি আগ্নেয়গিরিতে রবিবার অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও ভারতের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার উত্তর পূর্বে আফার অঞ্চলে অবস্থিত হাইরি গুব্বি নামের আগ্নেয়গিরিটি প্রায় 12,000 বছর ধরে নিষ্ক্রিয় ছিল। এটি কয়েক ঘন্টা ধরে সক্রিয় হয়েছিল। বিশেষজ্ঞরা এই অগ্ন্যুৎপাতের ঘটনাকে অতি অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, এই অঞ্চলের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে খুব কমই গবেষণা হয়েছে। হাইরি গুব্বি একটি শিল্ড আগ্নেয়গিরি যা পূর্ব আফ্রিকার রিফট জোনে অবস্থিত। এই স্থানে আরব টেকটনিক প্লেটগুলো বছরে 0.4 থেকে 0.6 ইঞ্চি হারে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী জুলিয়েট বিগস বলেন, যদি 12,000 বছরেরও আগে সত্যি শেষ অগ্ন্যুৎপাত হয়ে থাকে তবে আমি খুবই অবাক হব। তিনি বলেন, এই সময়ের মধ্যে কোনো অগ্ন্যুৎপাত ঘটেনি বলে জানা যাচ্ছে। তবে স্যাটেলাইট ছবি থেকে মনে হচ্ছে আগ্নেয়গিরিটি সম্প্রতি লাভা উৎকীর্ণ করে থাকতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উঁচু এই আগ্নেয়গিরি রিফট ভ্যালির ভেতরে অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে দুটি টেকটনিক প্লেটের মিলনস্থল রয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের মেঘের কারণে ভারতের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ফ্লাইট বিলম্ব হয়েছে অথবা যাত্রার দিক বদল করা হয়েছে। ভারতের যেসব এলাকার আকাশে এই মেঘের উপস্থিতি দেখা গেছে, উড়োজাহাজকে সেসব এলাকা এড়িয়ে যেতে বলেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।
অগ্নি উৎপাতের ফলে ছাইয়ের মেঘ সৃষ্টি হওয়ার ঘটনা বিরল। 2010 সালে আইসল্যান্ডের এই জাফজাল্লাজকুল আগ্নেয়গিরিতে অগ্নি উৎপাতের সময় এমন মেঘ সৃষ্টি হয়েছিল। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপের আকাশসীমার কিছু অংশ পুরোপুরি বা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উড়োজাহাজ চলাচলে সবচেয়ে বড় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও উদযাপিত হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025। এবারের প্রতিপাদ্য দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি। সকালে নগরের লাল দিঘি মাঠে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধন শেষে প্রদর্শনীতে অংশ নেয়া 50টি স্টল পরিদর্শন করেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার সহ আরও অনেকে বক্তব্য রাখেন এবং বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ আতিয়ার রহমান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ডাক্তার AK.M. সাইফুদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ বর্তমানে উদ্বৃত্ত অবস্থানে আছে। দুধের উৎপাদনও চাহিদার অর্ধেক। তারা বলেন, জিনগত গবেষণার উন্নত জাতের পশুর জাত উদ্ভাবন ও আমদানি নির্ভরতা কমাতে হবে। প্রাণী সম্পদ খাতের মধ্য দিয়ে বিপুল সংখ্যক জনগণের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। অনুষ্ঠানে উন্নত জাতের পশু পাখি, পোষা বিড়াল, কুকুর, পশু খাদ্য, ওষুধ প্রদর্শন করা হয়। এছাড়া কম দামে ডিম, দুধ, দুগ্ধজাত পণ্য বিক্রি করা হয়। বিনামূল্যে দেয়া হয় পশুর চিকিৎসা সেবা ও ঔষধ। প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে এর আগে এক র্যালি বের করা হয়। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 জন সদস্য চট্টগ্রাম ত্যাগ করেছে। সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ বা নৌজা সংগ্রামে যোগদান করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন M. আশরাফুল আলম লেবাননগামী নৌ সদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিক বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2010 সালে লেবাননে মোতায়েনের পর থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গত 15 বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল স্পিডবোট ও ট্রলার। এতে অনিরাপদ যাত্রা কিংবা ঘাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তেন হাজারো মানুষ। দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপের যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত। এখন দ্রুত এবং সহজে পণ্য পরিবহন করা যাচ্ছে। এতে অর্থনীতিতেও ফিরছে নতুন প্রাণ। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাসিমুল গনি। মোহাম্মদ গিয়াসউদ্দিন সন্দ্বীপের উড়িচরের বাসিন্দা। চাকরির সূত্রে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম শহরে দীর্ঘ 35 বছর ধরে সাগরের পথে স্টিমার করে ভীতিকর যাতায়াত করে আসছিলেন। কিন্তু গত 1 বছর ধরে নতুনভাবে ফেরি চালু হওয়ায় এখন বর্ষা মৌসুমেও স্বস্তিতে যাতায়াত করতে পারছেন। 35-40 বছর ধরে যাতায়াত করি। আমাদের উড়ান আমার সন্দ্বীপ থেকে চিটাং আসা যাওয়ার অনেক পরিশ্রম হইতো। এখন আল্লাহ দিলে পরিশ্রম নাই। ফেরি দেওয়াতে এখন খুব শুকনা উড়ানামা করা যায়। জনগণের জন্য একটু সুবিধা হয়েছে। তার মতো সন্দ্বীপের হাজারো যাত্রী এখন স্বস্তিতে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত। অতীতে সন্দ্বীপের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল স্পিডবোট ও ট্রলার। প্রায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনিরাপদ যাত্রা কিংবা ঘাট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়তেন হাজারো মানুষ। বিশেষ করে অসুস্থ রোগী ও পণ্য পরিবহনে ছিল বড় বাধা। দীর্ঘ ভোগান্তি আর অপেক্ষার দিন শেষ হয়ে এখন যাত্রীরা পাচ্ছেন দ্রুত, নিরাপদ আর আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা। সন্দ্বীপে যে একটা অসুস্থ রোগী বা মহিলাদের প্রেগনেন্ট হলে যে একটা অসুবিধা ছিল, অনেক কষ্ট হইতো। কারণ ওইখানে যখন ভাটা পড়তো তখন রুগীদের আনতে অনেক
খুবই কষ্ট ছিল। এখন মাশাআল্লাহ দিলে উন্নতি হয়েছে, এখন রুগীদের এত ভোগান্তি হচ্ছে না, কারণ এখন স্টিমার আছে, সরাসরি গাড়িগুলো ঢুকে নিয়ে যাচ্ছে। এখন আগের চেয়ে তো অনেক উন্নতি হয়েছে, এখন চলাচলের দিকেও যাতায়াতের দিকেও এখন সন্দ্বীপে মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। আমাদের ফেরি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখন যাতায়াত অনেকটা শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। যদি খালটা যদি একটু ড্রেজিংটা ক্লিয়ার থাকতো তাহলে আমাদের যাতায়াতটা আরও একটু ফ্রি যেত। নতুন ফেরির সার্ভিস স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণ ফিরিয়েছে। সন্দ্বীপ থেকে কৃষিপণ্য, শুটকি, মাছ সহ নানা পণ্য পরিবহন এখন আরও দ্রুত ও সহজ। ব্যবসায়ীরা পাচ্ছেন পরিবহন ব্যয় ও সময় দুই দিকেই সুবিধা। বিশেষ করে আমাদের কিছু স্পিড বোট আছে যেগুলো অল টাইম চলে, আমরা তো গাড়ি নিয়ে চলাচল করি, অতএব ফেরিটা চলতেছে একটা ফেরি। এটা যদি আরও বাড়ানো যায় যে আমরা যে কোনো টাইমেই চলে যেতে পারতাম তাহলে হয়তো সুবিধা হতো। যেমন এখন আমরা সকাল তো অপেক্ষা করতেছি, যাবো এখন 1টার দিকে, যদি আমরা আরেকটা ট্রিপ থাকতো আর একটু আগে যাইতে পারতাম বা ঘাটগুলো আর একটু সুন্দর হইতো, চলাফেরা রাস্তাগুলো সুন্দর হইতো, তাহলে হয়তো অনেকটা ভালো হইতো আর কি। যাত্রীদের ব্যাপক আগ্রহ থাকলেও কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। ঘাটে দ্রুত সময়ে ফেরির বার্থিং নিশ্চিত করা এবং বিশেষ করে জেটি এলাকায় সংযোগ সড়কগুলো আরও উন্নীতকরণ প্রয়োজন। মাস 1 থেকে 1.5 মাস আনুমানিক সময় আমরা ফ্রি চলাচল করতে পারছি এই চ্যানেল দিয়ে, কিন্তু পরবর্তীতে ক্রমান্বয়ে যখন পলি পড়া শুরু করে যখন চ্যানেলটা ব্লক হতে থাকলো, সিলটেশন হতে থাকলো, পর্যায়ক্রমে সিলটেশনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পেল এবং চ্যানেল পুরোই ব্লক হয়ে গেছে। তো এইবার থেকে জোয়ার নিয়ে যায় ওইবার ভাটা পড়ার আগেই ওইবার থেকে বাইরে চলে আসা লাগছে। ফ্রি যে চলাচলটা সেটা কিন্তু আমরা করতে পারি নাই। সন্দ্বীপবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে এই নতুন ফেরি সার্ভিস। জীবনযাত্রা সহজ করার পাশাপাশি সন্দ্বীপের অর্থনীতিতেও আসবে ব্যাপক গতি। শিডিউল বৃদ্ধিসহ নদীপথের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই ফেরি সার্ভিস যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা রাখছেন সন্দ্বীপের বাসিন্দারা। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারে খবর। কয়েকদিন চাঙ্গা থাকার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,011.54, যা গতকালের চেয়ে শতকরা 0.09 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,362.59, যা গতকালের চেয়ে শতকরা 0.29 কম। আজ 179টি কোম্পানির 32,32,954টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 28,70,04,000 টাকারও বেশি। এর মধ্যে 82টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 79টির কমেছে এবং 18টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সে সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 49 মিনিটে, জোয়ার বেলা 11টা 28 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 27 মিনিটে এবং জোয়ার রাত 11টা 40 মিনিটে।